ধীর পায়ে সামনে এগোচ্ছিল বিক্রম। তার হাতে ক্যামেরা। অনেকক্ষণ ধরেই একটা দুর্দান্ত ছবির আশায় ঘুরছে সে। টুকটাক কয়েকটা ছবি যে সে তোলেনি তা নয়, কিন্তু এই প্রজেক্টটা নিয়ে সে অতিমাত্রায় খুঁতখুঁতে। ন্যাশনাল জিওগ্রাফির তরফ থেকে নেচার ফটোগ্রাফির এই অফারটা আসার পর এক মুহূর্তও ইতস্তত করেনি বিক্রম। মধ্যপ্রদেশের ভীমবেটকায় চলে এসেছে এক কথায়। কে জানে এই ছবি তোলাটাই হয়তো তার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে। এসব ভাবতে ভাবতেই বোধহয় একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল সে। আর এই পাহাড়ি পাথুরে রাস্তায় মনোযোগের সামান্য ঘাটতিও হয়ে উঠতে পারে প্রাণঘাতী। মুহূর্তে পিছলে গেল বিক্রমের পা। ছিটকে পড়ল তার হাতের ক্যামেরা, আর সে নিজে গিয়ে পড়ল একটা গর্তে। অন্ধকার নেমে এসেছে ভীমবেটকার এই পাহাড়ি জঙ্গলে। একটা অদ্ভুত গন্ধে ভরে উঠেছে চারপাশ। কেমন একটা আষ্টে বুনো বুনো গন্ধ। সেই গন্ধের হাতছানিতেই বোধহয় হাজির হলো কয়েকটা অবয়ব। অন্ধকারে তাদের চেহারা বোঝা গেল না, কেবল জেগে রইল কয়েক জোড়া জ্বলন্ত লোলুপ চোখ। রহস্য গল্প আর ভয়ের গল্প তো আপনাকে আমরা প্রায় শোনাই, কিন্তু আজ মরীচিকা যে গল্পটা আপনাকে শোনাবে তাতে ভয় আর রহস্য একেবারে জমাট বেঁধে আছে। লেখিকা দেবলীনা চট্টোপাধ্যায়ের গল্প আমরা এর আগেও আপনাকে শুনিয়েছি। যারা মিস করে গিয়েছেন তাদের জন্য লিঙ্ক রইল ডেসক্রিপশন বক্সে। তবে কেবল অডিও স্টোরি নয়, লেখিকার লেখাও হয়তো আপনারা পড়েছেন। আর সম্প্রতি পত্রভারতী প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে লেখিকার একক বই খাসনবিশের খসড়া। এখন তো বইমেলা চলছে। বইমেলায় গিয়ে আপনারা 189 নম্বর স্টল থেকে অনায়াসে সংগ্রহ করতে পারেন বইটি। আর তা যদি না হয় তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে বইটা কেনার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন অনায়াসে। আর আজকের গল্পটা পুরো শুনে কমেন্ট করে আপনার মতামত জানাবেন অবশ্যই। আর পরের গল্পের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। শুরু করছি লেখিকা দেবলীনা চট্টোপাধ্যায়ের কাহিনী রাইজ অফ দ্য ফিন্ড। দাদা, তাজা খবর চ্যানেল থেকে এসছেন একজন, একটু কথা বলতে চাইছেন। সামনে বসে নোট নিতে থাকা মেয়েটার পেছন দিয়ে বিল্টুর উত্তেজিত মুখটা দেখতে পেল বিক্রম। বিরক্তির একটা আলগা রেখা ফুটে উঠল তার কপাল জুড়ে। উফ, আবার সেই একই কথা, একই ঘ্যানঘ্যানানি। তবে প্রায় সঙ্গে সঙ্গেই মনে মনে নিজেকে একটা জোর ধমক দিল সে। সবেমাত্র তার খ্যাতি এক্সপোনেনশিয়াল কার্ভ ধরতে শুরু করেছে, আর এখনই তারকাসুলভ আচরণ। নিজেকে সংযত করে বিল্টুকে ইশারা করল সে। বিনয়ের হাসি ঝুলিয়ে সামনে বসা মেয়েটিকে বলল, ম্যাডাম, ডোন্ট মাইন্ড, আপনার যদি হয়ে গিয়ে থাকে তো। বিক্রমের কথা শেষ হওয়ার আগেই মেয়েটি মাথা নেড়ে সম্মতি জানালো। সে বেরিয়ে গেলে দরজার ফাঁক দিয়ে বিক্রম দেখল পরের জন্য একটি কম বয়সী মেয়ে। তবে তার হাতে নোটবুকের বদলে একটা বুমার। তার সঙ্গে আরেকটি ছেলে, হাতে ক্যামেরা। ওয়েট টিস্যু দিয়ে হালকা হাতে মুখটা মুছে নিল বিক্রম। যত ছোটই হোক, টিভি চ্যানেল তো। তারপর ঘাড় নেড়ে সে ইশারা করল বিল্টুকে। বিল্টু দরজা খুলে দিল। দুজনে ঢোকার সঙ্গে সঙ্গেই চালু হয়ে গেল ক্যামেরা। মেয়েটা ক্যামেরার দিকে তাকিয়ে বলতে শুরু করলো, এই মুহূর্তে আমরা এসে গিয়েছি ক্লাসিক আর্ট গ্যালারিতে, যেখানে চলছে তরুণ ফটোগ্রাফার মিস্টার বিক্রম রায়ের এক্সিবিশন। মিস্টার রায়, আপনার এই নতুন এক্সিবিশন তো প্রথম দিন থেকেই হিট। এতটা আশা করেছিলেন? মেয়েটা বুমার এগিয়ে দিল বিক্রমের দিকে। মুখে একটা প্লাস্টিক হাসি টানল বিক্রম।
দেখুন, সব শিল্পী তো এই আশা নিয়েই এক্সিবিশনগুলো করেন ম্যাডাম। তবে হ্যাঁ, অনেক দিন পর ফিল্ডে নেমেই এই সাফল্য আমাকে সত্যিই ভীষণ ইন্সপায়ার করছে। একদমই তাই। আপনি এখনও পুরোপুরি সুস্থ নন, আমরা দেখতেই পাচ্ছি। কথাটা বলে বিক্রমের চেয়ারের ডান দিকে রাখা ক্রাচটার দিকে ইশারা করলো মেয়েটা। ছেলেটা ক্যামেরায় ধরেছে ক্রাচটাকে। এই প্রসঙ্গে আমাদের দর্শকদের জানিয়ে রাখি, গত বছর ন্যাশনাল জিওগ্রাফির হয়ে মধ্যপ্রদেশের ভীমবেটকায় ছবি তুলতে গিয়েছিলেন মিস্টার রায়। সেখানেই পাহাড়ের গায়ে এক গর্তের ভেতর তিনি পা পিছলে পড়ে যান। এই মারাত্মক দুর্ঘটনার পরে ফটোগ্রাফির জগৎ থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন, কিন্তু আবার তিনি ফিরে এসেছেন নিজের কাজের সম্ভার নিয়ে। আচ্ছা মিস্টার রায়, শোনা যায় ওই ঘটনার পর আপনি নাকি হাসপাতালে ভর্তি হতে চাননি, নিজের ঘরে থেকেই চিকিৎসা করিয়েছেন। এর কারণ কি? দেখুন, এটা একান্তই আমার ব্যক্তিগত একটা ব্যাপার। সো আপনি বরং আমার ফটোগ্রাফি নিয়ে কথা বললেই আমি বেশি খুশি হব। হ্যাঁ, অবশ্যই। আপনার এই এক্সিবিশনের থিম তো ডিস্টোপিয়া, যেখানে আপনি আর্টিফিশিয়ালি কিছু সিচুয়েশন তৈরি করে সেগুলো শ্যুট করেছেন। আপনার প্রত্যেকটা ছবি প্রশংসিত হয়েছে, কিন্তু সমালোচকদের আলোচনার একদম কেন্দ্রবিন্দুতে রয়েছে এই ভয়ঙ্কর ছবিটা, রাইজ অফ দ্য ফিন্ড, শয়তানের উত্থান। আচ্ছা, এইরকম নামের রহস্যটা কি? আর এই অ্যারেঞ্জমেন্টস কি সম্পূর্ণ আপনার কল্পনাপ্রসূত, নাকি এর পেছনে বিশেষ কোনো কিছুর রেফারেন্স রয়েছে? একেবারেই নয়। এই পুরো সিরিজের প্রত্যেকটা খুঁটিনাটি আমার নিজস্ব প্ল্যানিংয়ে করা। অ্যাক্সিডেন্টের পর যখন নেচার ফটোগ্রাফিটা আমার শরীরের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ালো, তখনই আমি সিদ্ধান্ত নিলাম যে আমার কিছু নিজস্ব কল্পনাকে প্রস্থেটিক আর মডার্ন মেকআপের মাধ্যমে স্টেজ করব আমি। আচ্ছা, মানুষ সবসময় ফুল, পাতা, পাখি, আকাশকেই কেন দেখবে বলুন তো? এই প্রকৃতির নানা রূপের মধ্যে ধ্বংসও তো একটা রূপ। সব ছারখার করে দেওয়া মহাদেবের তাণ্ডব নৃত্যকে যদি আমরা আমাদের সংস্কৃতিতে সামিল করতে পারি, তাহলে মৃত্যুর, ধ্বংসের, মহামারীর ছবি নয় কেন? সেই ধ্বংসকেই আমি আমার মতো করে তুলে এনেছি ক্যামেরার লেন্সে। আর ছোট থেকেই তো শুনেছি তাকে শয়তান হিসেবেই আখ্যা দেওয়া হয়। আমার দৃঢ় ধারণা যে দর্শকেরা এই ছবি দেখার পর নিজেরাই বুঝতে পারবেন যে কেন এই নাম। একদমই তাই। মিস্টার রায়ের এই এক্সিবিশন চলবে আর মাত্র একদিন, তাই আমাদের দর্শকদের আমরা ক্যামেরা তখন ধীরে ধীরে ঘুরে যাচ্ছে আরও বাম দিকে। ফুটে উঠছে পিছনের দেওয়ালে সার দিয়ে টাঙানো ফ্রেম করা ছবিগুলো। ফোকাসে আসতে শুরু করেছে তারই মধ্যে একটা বিশেষ ছবি। কম্পিউটারের সামনে কপালের রগ দুটো চেপে ধরে বসেছিল বিক্রম। প্রদর্শনী শেষ হওয়ার পরে 2 সপ্তাহ কেটে গিয়েছে, এখনও ফোন আসার বিরাম নেই। মোটের ওপর দেখতে গেলে এটা তার কেরিয়ারের সবচেয়ে সফল এক্সিবিশন। না, ছবি বিক্রির নিরিখে নয়, কোনো আর্থিক সাফল্য আসেনি, কোনো ছবিই বিক্রি হয়নি, কারণ সবার চাহিদা ওই বিশেষ একটা ছবিকে ঘিরে। কম্পিউটার ছেড়ে উঠল বিক্রম, তুলে নিল পাশে রাখা ক্রাচটা। স্টুডিওর উল্টো দিকের কোণায় টেবিলের উপর সাদা চাদরে মুড়ে দাঁড় করানো আছে 2 ফুট বাই 3 ফুটের ছবিটা। এক ঝটকায় কাপড়টা টেনে সরালো সে, বেরিয়ে পড়ল সেই বীভৎস দৃশ্য। এমনিতে ফ্রেমের মধ্যে সবুজ রঙের আধিক্য বেশি, তাই চোখের আরাম হওয়ারই কথা ছিল, কিন্তু বিষয়বস্তুর দিকে নজর গেলে আরামের বদলে একরাশ গা শিরশিরে অস্বস্তি পিছল সাপের মতো তলপেট বেয়ে নেমে যায়। একটা খোলা সবুজ চত্বর, আশপাশে রয়েছে কিছু ঝোপঝাড়, বড় বড় সবুজ ঘাস। তার মাঝখানে যেন মাটি ফুঁড়ে আকাশের দিকে উঠে গিয়েছে একটা মোটা কাঠের গুঁড়ি। না, কোনো রকম ডালপালা, পাতা, ফুল কোনো কিছুরই চিহ্ন নেই তাতে। তার আঁশ ওঠা অজগরের মতো গায়ে মাটি থেকে অনেকটা উঁচুতে বাঁধা রয়েছে একটা মানুষ, মাথা ঝুলে আছে বুকের ওপর।
কাঁধ পর্যন্ত লম্বা চুল ঢেকে ফেলেছে মুখের বাকি অংশ। তার গায়ে আলখাল্লার মতো পোশাক, আর সেই পোশাকের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে রক্তাক্ত খোবলানো দেহ। মানুষটার আশেপাশে উড়ছে পাতলা কালো ডানা বিশিষ্ট এক প্রকারের পোকা জাতীয় কোনো প্রাণী, যাদের মাথাটা শরীরের তুলনায় অস্বাভাবিক বড়। তাদের হাঁ করে থাকা কদর্য মুখের ভিতরে দেখা যাচ্ছে চকচকে ধারালো দাঁতের সারি আর সরু সাপের মতো হিলহিলে জিভ। এক পায়ে সামান্য ভর দিয়ে ছবিটার আরো কাছে গিয়ে দাঁড়ালো বিক্রম। সাপের মতো নয়, সাপই। ওই তো জিভের শেষ প্রান্তে দেখা যাচ্ছে সরু মাথাটা। লোকটার উল্টো দিকে খোলা চত্বরে রয়েছে একটা অদ্ভুত জীব। কিছুটা মানুষের হাঁটু গেড়ে বসার ভঙ্গিতে ঝুঁকে রয়েছে তার অবয়ব। বিরাট বড় একজোড়া কালো ডানার আড়ালে ঢেকে গিয়েছে তার শরীরের অধিকাংশ, তবে মাথার কিছুটা অংশ দেখা যাচ্ছে। কেশবিহীন সেই মুখে ফুটে উঠেছে এক জান্তব উল্লাস। তার মুখ হাঁ করা, যেন গিলে খেতে চায় সে। আর সেই মুখের ভেতর থেকে বেরিয়ে এসেছে এক মসৃণ কালো সাপ, তেড়ে যাচ্ছে গাছে বাঁধা মানুষটার দিকে। একটা কনকনে অনুভূতি যেন বিক্রমের পিঠের স্নায়ুগুলোকে ভিজিয়ে দিল। এই ছবি তার তোলা নয়। এমন ভয়ঙ্কর একটা ডিস্টার্বিং কনসেপ্ট কার মাথা থেকে বেরিয়েছিল? প্রদর্শনীর আগের রাত অবধিও এই ছবির কোনো অস্তিত্বই ছিল না তার স্টুডিওতে। সকালে ওপেনিং হওয়ার পর গ্যালারিতে ঘুরে দেখতে গিয়ে নিজেই চমকে গিয়েছিল বিক্রম। ছবির নিচে নামকরণও করা ছিল, রাইজ অফ দ্য ফিন্ড। কিন্তু তখন কি আর এই সত্যি প্রকাশ করা সম্ভব, বিশেষত যখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এই ছবিটাকে নিয়েই? এই ছবিটা তাকে লাইমলাইটে এনে দিয়েছে। এই ছবিটা কেনার জন্য আজও ফোন আসছে মুহুর্মুহু। কিন্তু সেই সমস্ত লোভনীয় অফার সত্ত্বেও কেন কে জানে ছবিটাকে কাজ ছাড়া করতে ইচ্ছে করছে না বিক্রমের। একটা অদ্ভুত মানসিক দ্বন্দ্ব কুড়ে কুড়ে খাচ্ছে তার ভেতরটা। এই একটা ছবির বিনিময়ে যে পরিমাণ টাকা সে পেতে পারে, তাতে হয়তো সারা জীবন আর ছবি না তুললেও চলে যাবে তার। কিন্তু একটা মৃদু শব্দে ঘাড় ঘোরালো বিক্রম। দুহাতে ট্রে নিয়ে দরজা ঠেলে ঢুকছে পালক। মেয়েটা একদম ভদ্রতা জানে না। ঢোকার আগে যে নক করতে হয় সেই জ্ঞানটুকুও নেই। বিরক্ত হলো বটে, তবে কিছু বলল না বিক্রম। প্রায় বছর খানেক হতে চলল হাউস নার্স হিসেবে এই বাড়িতে রয়েছে পালক। তার দুর্ঘটনাটার পর থেকেই ভীমবেটকায় মারাত্মক জখম হওয়ার পরেও যখন সে কিছুতেই হাসপাতালে ভর্তি হতে চাইল না, তখন ডাক্তার বোস বলেছিলেন, আমি লাইফ সাপোর্টের সব ব্যবস্থা হয়তো করে দেবো বিক্রম, কিন্তু সব সময়ের দেখাশোনার জন্য একজন ট্রেইনড নার্স দরকার। তারপর এজেন্সি থেকেই পাঠিয়েছিল পালককে। দুস্থ মেয়ে, পরিবারেও তেমন কেউ নেই, তাই কাজে ফাঁকিটাও কমই দেবে। প্রথম দর্শনেই বিক্রমের চোখ টেনেছিল পালক। সাধারণ মধ্যবিত্ত ধরনের পোশাক আশাক, দেখতেও মধ্যবিত্ত, ওই খেটে খাওয়া ধরনের। তবে এই ধরনের চেহারা বিক্রমের খুব পছন্দ। স্যার, আপনার চা। টেবিলে ট্রেটা নামিয়ে রেখেছে পালক। মাথা থেকে ছবির ব্যাপারটা ঝেড়ে ফেলে পালকের দিকে নজর ঘোরালো বিক্রম। নরম চোখে ওর ঢিলে ঢালা সালোয়ার কামিজ পরা ফিগারটা জরিপ করতে করতে হঠাৎ চোখাচোখি হয়ে গেল।
একটা লজ্জা মাখা হাসি হেসে মুখ নিচু করল মেয়েটা। ঠোঁট টিপে হাসল বিক্রমও। বেশ কিছুদিন ধরেই ওদিক থেকেও অল্প স্বল্প আভাস পাচ্ছে সে। ওদিকেও মন গলছে তাহলে, তবে সাবধানে পা ফেলতে হবে। চেয়ারে ফিরে শরীরটা এলিয়ে দিল বিক্রম। মাথাটা খুব ধরেছে, একটু টিপে দেবে? পালকের মুখে আবার সেই লজ্জা মাখা হাসি। বাধ্য মেয়ের মতো ঘাড় নেড়ে সে পিছনে এসে দাঁড়ালো, হাত রাখল কপালে। তার নরম স্পর্শে বিক্রমের রক্তের উষ্ণতা সামান্য বাড়ল যেন। তার নিঃশ্বাসের গতি ক্রমশ বাড়ছে। বহু দিন হয়ে গেল কোনো নারী শরীরের আস্বাদ পায়নি সে। নেশাগ্রস্তের মতো একটা হাত পিছন দিকে বাড়ালো বিক্রম, পালকের কোমরটা জড়িয়ে ধরল। কিন্তু অন্য হাতটা বাড়ানোর আগেই একটা চাপা আর্তনাদ করে সামান্য পিছিয়ে গেল পালক। স্যার! এক ঝটকায় ঘোরার চেষ্টা করল বিক্রম। নাক কুঁচকে অনিচ্ছায় ভরা মুখ নিয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে পালক। আর কেন যে এভাবে দাঁড়িয়ে আছে সেই কারণটাও বিক্রম জানে। সেই গন্ধ হঠাৎ যেন খুন চেপে গেল বিক্রমের মাথায়। রাগী জন্তুর মতো ফুঁসতে ফুঁসতে প্রচণ্ড জোরে পালককে ঠেলে দিল দরজার দিকে। ও কামন, সতীপনা দেখানো হচ্ছে? আমি কিছু বুঝি না ভেবেছিস? কটা টাকা দিলে কত মেয়ে আমার সঙ্গে শোয়ার জন্য চলে আসবে জানিস? এইসব নাটক করে দর বাড়াতে পারবি না, বুঝলি? বেরো, জাস্ট গেট লস্ট। ধাক্কা মেরে বের করে দিয়ে দরজাটা বন্ধ করে দিল। আগুনের স্রোত বইছে তার শরীরের ভেতর দিয়ে, আর তার সঙ্গেই উত্তরোত্তর বাড়ছে গন্ধটা। সেই ছোটবেলা থেকে এই একটা জিনিসের জন্য কত ঠাট্টা তামাশা টোন টিটকিরি সহ্য করেছে সে। হৃদস্পন্দন সামান্য বাড়লেই একটা অদ্ভুত বুনো গন্ধ বেরোতে থাকে তার গা থেকে। বন্ধুরা বুনো বলে ডাকতো তাকে সেই সময়। সেই ডাকটা এখনো বাজছে কানের ভেতরে। এর আগেও সে মেয়েগুলোর মুখ দেখে বুঝতে পারতো, কিন্তু টাকার জন্য বোধহয় তারা আপত্তি করেনি। কিন্তু এই মেয়েটা, আয়নার সামনে গিয়ে আর একটা সিগারেট ধরালো বিক্রম। এই নিয়ে 5 নম্বর প্যাকেট। এক মুখ ধোঁয়ায় আবছা হয়ে এসেছে কাজ। অস্থিরভাবে সে বাম হাতটা বোলাতে লাগলো চোখে মুখে। বছর 2 আগে টিভিতে এক সঞ্চালককে দেখে পছন্দ হয়েছিল এই স্টাইলটা। ন্যাড়া মাথা, সঙ্গে গোঁফবিহীন সুন্দর করে ছাঁটা দাড়ি। চেহারায় বেশ একটা আলাদা ব্যক্তিত্ব এনে দেয়। হাজার লোকের ভিড়ের মাঝেও আলাদা করে চোখে পড়ে। হঠাৎ অপ্রকৃতিস্থের মতো অট্টহাসি হেসে উঠল বিক্রম। নিয়তি, সব নিয়তি। সত্যি নিয়তি নয় তো কি? এই ন্যাড়া মাথা, শরীরের ওই বিকট গন্ধ, পিঠের দুপাশে কালো কালো দাগ, এসব কিসের ইঙ্গিত? এক ঝটকায় সে খুলে ছুঁড়ে ফেলল গায়ের পোশাক। আয়নার কাছে তার প্রতিবিম্ব দেখে কোনো বিভৎস প্রাণী বলে ভুল হয়। দিনের পর দিন না ঘুমানোর ফলে কোটরে বসা চোখ আর খাওয়া দাওয়ার অভাবে তুবড়ে যাওয়া গাল দুটো যেন ধীরে ধীরে বের করে আনছে তার ভেতরের আসল সত্তাটাকে। আমি শয়তান, আমি শয়তান। উন্মত্তের মতো হাসতে হাসতে আয়নায় মাথা ঠুকতে লাগলো বিক্রম। গত কয়েকটা সপ্তাহ ওকে ঘুমোতে দেয়নি ছবিটা। দু চোখের পাতা এক করলেই মূর্তিমান ত্রাসের মতো তাড়া করছে তাকে। প্রতিদিন যেন একটু একটু করে তার দিকে ঘুরে যাচ্ছে ডানা মেলা শয়তানের ওই মুখ। আর তার সঙ্গে সঙ্গেই হুলুস ছেড়ে বেরিয়ে আসছে একটা কদর্য সত্য।
সেই শয়তান যেন সে নিজে। আয়না ছেড়ে আরও একবার ছুটে গিয়ে দাঁড়ালো সে ছবিটার সামনে। না, এই ছবি তাকে রিক্রিয়েট করতেই হবে। এই গাছপালা, কাঠের গুঁড়ি, ওই সব বিভৎস জানোয়ার, সব কিছু তাকে জোগাড় করতে হবে। আর জোগাড় করতে হবে একটা মানুষ, যার খোবলানো দেহটা ঝোলাতে হবে ওই গুঁড়িতে। না 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 না, কোনো খুঁত থাকা যাবে না, কোনো খুঁত থাকা যাবে না, কোনো খুঁত থাকা যাবে না। আমি 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 এটাকে সত্যিকারের শ্যুট করব, আমি এটাকে সত্যিকারের শ্যুট করব। এটা এটা হবে আমার জীবনের শ্রেষ্ঠ ছবি। সবাই এক ডাকে চিনবে বিক্রম রায়কে, এক ডাকে চিনবে। কিছুক্ষণ খেই হারিয়ে মেঝেতে বসে রইল বিক্রম। তারপর হঠাৎ সম্বিত ফিরে পেল। হাত বাড়িয়ে ফোনটা নিয়ে ডায়াল করলো একটা নম্বর। ফোনটা ধর সুমিত, সুমিত ফোনটা ধর। কি গুরু, কি খবর? সেলিব্রিটি হয়তো আমাদের ভুলেই গেলে, আজ হঠাৎ কি করে এই অধমকে মনে পড়লো? হ্যাঁ সুমিত প্লিজ ভাই প্লিজ, আমাকে একটা হেল্প কর তুই। আমাকে একটা জায়গার খোঁজ দিতে হবে। একটা বাগান আর তার মাঝখানে একটা ফাঁকা জায়গা, হ্যাঁ, আর সেখানে একটা লম্বা কাঠের গুঁড়ি, হ্যাঁ, লম্বা, অনেক লম্বা, ঠিক আছে? আরে দাঁড়া, কি বলছিস কিছুই বুঝতে পারছি না। বাগানের মধ্যে আবার লম্বা কাঠের গুঁড়ি? কি করবি তুই? ফটোশ্যুটের ব্যাপার নাকি? হ্যাঁ ফটোশ্যুট। আরে ওসব তুই বুঝবি না। শোন, একটা ফটো পাঠাচ্ছি, একদম ওই ধরনের একটা অ্যারেঞ্জমেন্টস আমার চাই, বুঝেছিস? দেখে বল আমাকে যে খোঁজ দিতে পারবে কি না, ঠিক আছে? এক্ষুনি বল, এক্ষুনি। ঠিক আছে, পাঠা, আমি দেখছি। ফোনটা কেটেই তাড়াতাড়ি ছবিটা সুমিতকে পাঠালো বিক্রম। তারপর আর একটা সিগারেট ধরিয়ে শুরু করলো অস্থির পায়চারি। সুমিত খোঁজ দিতে পারবে তো? ভাবনার মাঝেই মোবাইলটা বেজে উঠল বিক্রমের। হ্যাঁ ভাই বল, কোনো খবর আছে? আরে তোর কপালটা বিশাল ভালো, বুঝলি? এরকম একটা জায়গা আমাদেরই বারুইপুরের বাগান বাড়িতে আছে। ওই একটা বড় শিমুল গাছ কাটা হয়েছিল কদিন আগে, বাড়তি ডালপালা ছেটে দিলে ছবির মতোই দাঁড়াবে। বাহ, তাহলে তো খুব ভালো খবর। ওই বাগান বাড়ির চাবি আমার একদিনের মধ্যে চাই ভাই, প্লিজ। আরে সে নয়, ঠিক আছে, কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছি না, তুই শ্যুট করবি বলছিস, তাহলে এই ছবিটা কার তোলা? আরে আমি তোকে পরে সব বুঝিয়ে বলবো, তুই শুধু এখন চাবির ব্যবস্থাটা কর। আফটার দ্যাট এনিথিং ইউ ওয়ান্ট, ওকে, এনিথিং ইউ ওয়ান্ট। আরে ঠিক আছে রে বাবা, এ আর এমন কি, কবে যেতে চাস জানা সময়। কাটছি এখন, বাই। সুমিতের ফোনটা রেখে আনন্দে আত্মহারা হয়ে গেল বিক্রম। জায়গা সে পেয়ে গিয়েছে। এইবার আর কেউ তাকে আটকাতে পারবে না। ইতিহাস তৈরি করবে সে। পায়ের যন্ত্রণাটাও প্রায় সেরে উঠেছে। শ্যুট করতে কোনো অসুবিধাই হবে না। এখন শুধু চাই একটা অবজেক্ট, একটা মানুষ, ওর শিকার, শয়তানের শিকার। সেসব ভাবতে ভাবতেই নিশ্চিন্তে জামা কাপড় পরতে শুরু করেছিল বিক্রম। দাদার যে কি হঠাৎ অবস্থা কানে এলো এখন, দরজার কি করছে বাইরে না করছে কে তার যেন কোনো ঠিক নেই। চাপা গলায় একটু কথা সাবধানে বলছে। থাকবে, বুঝলে? দাদার এখন পাগল অবস্থা। আলতো হাতে বসে আছে ওই দরজার ছবি নিয়ে। পাল্লাটা ফাঁক করল বিক্রম। এখন কি বিল্টু করছে না করছে, নিচু গলায় সে কথা বলছে পালকের সঙ্গে। দাদার এখন দরজার ফাঁক দিয়ে বন্য সাপদের মতো ছবি নিয়ে জলজল করে উঠল একজোড়া চোখ। পেয়ে গেছে তার শিকার, সে পেয়ে গেছে। আমরা কোথায় যাচ্ছি? উৎসুক গলায় জিজ্ঞাসা করল পালক। বিক্রম তখন গাড়ির ডিকিতে মালপত্র ঢোকাচ্ছিল। হাত ছেড়ে ড্রাইভারের সিটে বসে বলল, ওই একটু সেলিব্রেট করতে। সেলিব্রেট? আজ আমার জন্মদিন। কথাটা পুরোপুরি মিথ্যে নয়। আজ রাত পেরোলেই 30 বছরে পা দেবে সে। আর এরপর থেকে এই দিনটা সারা জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকবে তার কাছে। কিন্তু আমি কি গিফট দেব? আমি তো জানতাম না।
পালকের মুখে অবশ্য এখনো আড়ষ্টতার ছাপ। তার হাতটা নিজের মুঠোর মধ্যে নিল বিক্রম। প্রশ্নের উত্তরটা সরাসরি না দিয়ে সে বলল, সবসময় এত ঢিলে ঢালা জামা পরো কেন? যে লাল ড্রেসটা কিনে দিয়েছি ওটা আজকে সন্ধ্যায় পরবে। ইউ উইল লুক সো বিউটিফুল ইউ নো। বিক্রমের ঠোঁটের কোণে অর্থপূর্ণ হাসি। তার মুঠোর মধ্যে ঘেমে উঠেছে পালকের হাত। এই দিনটার জন্য কত প্রস্তুতি নিতে হয়েছে তাকে। সেদিনের সেই দুর্ব্যবহারের পর থেকে বিক্রমের থেকে দূরে দূরেই থাকতো পালক। কোনো মতে খাবার আর ওষুধ দেওয়া, তারপরেই পালিয়ে বাঁচত যেন। তবে শিকার হিসেবে তাকে বেছে নেওয়ার পর থেকেই ধীরে ধীরে ঠান্ডা মাথায় প্ল্যান সাজিয়েছে বিক্রম। প্রথমে নরম ব্যবহার, ক্ষমা চাওয়া, তারপর ধীরে ধীরে প্রেমের প্রকাশ। তবে একই ভুল আর দ্বিতীয়বার করেনি সে। যতই হোক মধ্যবিত্ত মানসিকতার মেয়ে, তাই বিয়ের টোপটাও দিতে হয়েছে তাকে। আজ বারুইপুরে পৌঁছে সে বাগে পাবে মেয়েটাকে। কাল ভোরে শ্যুট, তার আগে মেয়েটার সঙ্গে আস্ত একটা রাত কাটাতে পারবে সে। তবে শ্যুটের জন্য বিক্রম কোনো রকম রিস্ক নিতে চায় না, তাই প্রস্থেটিকের কাজগুলো আগে থেকে নিজেই করে রেখেছে। বিল্টুকে কিচ্ছু বুঝতে দেয়নি। ওখানে গিয়ে শুধু সেট করে নিলেই হবে। কোনো রকম গণ্ডগোল যে হবে না তা সে জানে, কারণ প্রতি মুহূর্তে তার মাথার ভেতর থেকে কে যেন গাইড করে চলেছে তাকে। সেই অনুভূতি তাকে রাস্তা দেখাচ্ছে, ঠিক কিভাবে হবে রাইজ অফ দ্য ফিন্ড। বারুইপুর পৌঁছে বেশ খুশি হলো বিক্রম। বাগান বাড়িটা মেন টাউন থেকে একটু দূরেই, বেশ খোলামেলা, আশপাশে তেমন বাড়িঘরও নেই। ছোটবেলা থেকেই সুমিত একটু ভোলে ভালা, বাপের পয়সাও ছিল প্রচুর, তাই চাকরি বাকরির চিন্তা করতে হয়নি। ইতিহাস নিয়ে ডিগ্রি ফিগ্রি বাগিয়েও সারা দিন শুধু বই মুখে বসে থাকে। তবে এতদিনে এই একটা কাজের কাজ করলো। বাগানে গিয়ে স্পটটা দেখেও এসেছে বিক্রম, একদম যাকে বলে পিকচার পারফেক্ট। লোক লাগিয়ে ডালপালা কাটিয়ে একদম রেডি করে রাখা রয়েছে। এবার শুধু সেটটা সাজিয়ে ফেললেই হবে। ক্যামেরা সেট আপ করতেই সন্ধে কেটে গেল। সব কিছু সেরে স্নান করে সারা শরীরে ভালো করে পারফিউম মাখল বিক্রম। আজকের রাতটা নষ্ট হতে দেওয়া যাবে না। বহু দিন হয়ে গেছে কোনো নারী শরীরের স্বাদ পায়নি সে। আর এক্ষেত্রে তো সুবিধে হলো, মেয়েটা আর কোনো দিন কাউকে কিচ্ছু বলার সুযোগই পাবে না। গাড়ির ডিকিতে কোদাল, বেলচা সব রাখা রয়েছে। শ্যুট শেষের পর এই বাগানেরই কোনো এক কোণায় মাটির নিচে ঠাঁই হবে তার। দোতলার ঘরের লাগোয়া খোলা ছাদটায় এসে দাঁড়ালো বিক্রম। পালক বোধহয় তৈরি হচ্ছে। ততক্ষণে একবার ঝালিয়ে নেওয়া যাক প্ল্যানটা। কাজ শেষ হয়ে গেলে বিষটা জলের মধ্যে মিশিয়ে দিতে হবে। এরপর ধারালো ছুরি দিয়ে মেয়েটার বডিটাকে ছবির মতো খুবলে দিতে হবে। তাতে খুব একটা অসুবিধা হবে না, বরং তারপরের কাজটাই একটু শক্ত। পালকের শরীরটা ঝোলাতে হবে ওই উঁচু গুঁড়িটায়, আর তারপর পিঠে একটা আলতো ছোঁয়া পেয়ে চিন্তার জালটা ছিঁড়ে গেল তার। পিছন ঘুরে দাঁড়াতেই একটা ভীষণ জোর শক খেল বিক্রম। তার কিনে দেওয়া লাল শর্ট ড্রেসটা পরে দাঁড়িয়ে রয়েছে পালক, চুলটা খোলা। কেমন লাগছে? ছাদের অল্প পাওয়ারের বাল্বের আলোয় পালকের শরীরটা নিরীক্ষণ করছে বিক্রম। কান দিয়ে যেন হলকা বেরোচ্ছে তার। সে স্পষ্ট বুঝতে পারছে তার শরীরের ভেতর জেগে উঠছে একটা ক্ষুধার্ত বাঘ, কারণ এক আদিম গন্ধে ঢেকে যাচ্ছে বিদেশি পারফিউমের গন্ধ। এই সেই গন্ধ
যা নারী পুরুষকে আকৃষ্ট করে একে অপরের দিকে। উত্তর না দিয়ে পালককে নিজের কাছে টেনে নিল বিক্রম। আবেশ আর সম্মোহন ধীরে ধীরে গ্রাস করছে তাকে। কয়েক সেকেন্ড পরে ওকে ঠেলে সরিয়ে দিয়ে দুষ্টুমির ভঙ্গিতে হাসতে হাসতে ঘরে ঢুকে পড়ল পালক। বিক্রমও অনুসরণ করল তাকে। এগুলো কিসের দাগ? সারা রাত উপভোগ করার পরে ক্লান্ত শরীরে উপুর হয়ে শুয়ে পড়েছিল বিক্রম। তখনই তার পিঠের দুপাশের কালো শিরার মতো দাগগুলো দেখতে পেয়েছে পালক। পালকের প্রশ্নের উত্তরে বিক্রম বলল, কে জানে, জন্মের পর থেকেই তো আছে। দাগগুলো দেখলে সবাই এমন রিয়্যাক্ট করে যেন আমি কোনো ডানা লুকিয়ে রেখেছি। তাই তো সেবার অ্যাক্সিডেন্টের পর তাড়াতাড়ি ফ্লাইটে করে ঘরে ফিরে এলাম। ডাক্তার বোস অনেক পুরনো লোক, জানেন আমার এই দাগগুলোর কথা। আর তারপর তুমি এলে হাউস নার্স হয়ে। জানলা দিয়ে ভোরের আলো এসে পড়ছে। ধীরে ধীরে উঠে বসল পালক। স্থির দৃষ্টিতে এখন সে তাকিয়ে রয়েছে বিক্রমের দিকে। ডানা কেমন? এইরকম? একটা মর্মান্তিক আর্তনাদ ছিটকে এলো বিক্রমের গলা দিয়ে। করাল আতঙ্কে শুকনো বাঁশপাতার মতো কাঁপছে তার শরীর। চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসতে চাইছে কোটর ছেড়ে। পালকের পিঠের দুপাশ দিয়ে ততক্ষণে বেরিয়ে এসেছে বিরাট চাঁদোয়ার মতো কুচকুচে কালো দুটো ডানা। এক হাতে মাথা থেকে ঘন চুলের গোছাটা খুলে মাটিতে ছুঁড়ে ফেলল পালক। তার মুখে ফুটে উঠেছে একটা দানবীয় হাসি। আগুনের গোলার মতো দুই চোখ যেন জ্বালিয়ে পুড়িয়ে দিতে চায় বিক্রমকে। এক অচেতন অন্ধকারে তলিয়ে যেতে যেতে বিক্রমের গলা দিয়ে বেরোলো একটা হাহাকার। কে তুমি? কান ফাটানো গর্জন করে বিক্রমের ওপর ঝাঁপিয়ে পড়ল এক অদ্ভুত জানোয়ার। ঘোলাটে চোখে শেষবারের মতো দেখতে পেল বিক্রম জানোয়ারটার চকচকে ধারালো দুপাটি দাঁতের শাড়ির ভিতর থেকে খিলবিল করে এগিয়ে আসছে এক শিকারী সাপ। অনেকক্ষণ ধরে বেজে চলেছে ফোনটা। বেশ কয়েকবার বাজার পর অবশেষে ফোনটা ধরল কেউ। ফোনের উপাস থেকে ভেসে এলো একটা উদ্বিগ্ন গলা। হ্যালো বিক্রম, শুনতে পাচ্ছিস? হ্যালো, তুই ওই ছবিটা কোথা থেকে পেয়েছিস? ও সর্বনেশে ছবি ভাই, যত তাড়াতাড়ি সম্ভব বিদায় কর। হ্যালো, শুনতে পাচ্ছিস আমার কথা? তোর ছবিটা পাঠানোর পরই মনটা কেমন খুঁতখুত করছিল, মনে হচ্ছিল কোথায় যেন দেখেছি এই জিনিস। তারপর শেষমেশ মনে পড়ল, একটা বহু পুরনো আর্টের বইতে দেখেছিলাম। 1000 বছরের পুরনো কোনো এক গুহার ধারে পাথরের গায়ে খোদাই করা ছিল ওই ছবি, একদম সেম টু সেম। আর জানা যায় ওই টাইম পিরিয়ডটাতেই নাকি আশেপাশের গ্রামের মানুষরা হাওয়া হয়ে গেছে কোনো এক অজানা কারণে। কি বললাম বুঝতে পারছিস? উত্তর দিচ্ছিস না কেন? হ্যালো হ্যালো বিক্রম, শুনতে পাচ্ছিস? হ্যালো। ফোনটা কেটে গেল। বিক্রমের প্রাণহীন দেহটা টানতে টানতে এখন বাগানের দিকে নিয়ে চলেছে ন্যাড়া মাথার এক অদ্ভুত দর্শন জীব। আজ তার অভিষেক। বাকাবিয়ানদের নতুন রানী হিসেবে তাকে বরণ করে নেবে বাকি সঙ্গী সাথীরা। পৃথিবীর আদি থেকে তারা অনবরত করে চলেছে এই লড়াই। যে বাকাবি নারী কোনো নির্দিষ্ট বয়সী পুরুষের সন্তানকে গর্ভে ধারণের পর তাকে হত্যা করতে পারবে, সেই হবে রানী। প্রথম কয়েক লক্ষ বছর এভাবেই চলেছিল, কিন্তু পরে এই প্রথার বিরুদ্ধে বিদ্রোহ করে বসে পুরুষ বাকাবিরা। সমাজ ত্যাগ করে তারা, আত্মসমর্পণ করে মানব নারীদের কাছে, যেখানে তাদের প্রাণ সংশয় নেই। আর তার ফলে বাকাবিদের সমাজে নেমে আসে বিপর্যয়। যে বুদ্ধিমান বাকাবিরা শাসন করতে পারত এই গ্রহ, বংশবৃদ্ধির অভাবে
তারা ভূমির অভ্যন্তরে লুকিয়ে থাকতে বাধ্য হয়। তবে এই ঐতিহ্য থেমে থাকেনি। এভাবেই 1000 বছর পর আবার হয়তো বিক্রমের মতোই কোনো এক পুরুষকে খুঁজে নেবে আগামী রানী। সঙ্গমের পর একইভাবে হত্যা করবে তার পুরুষ সঙ্গীকে। এভাবেই তো নিজেদের প্রজাতিকে এগিয়ে নিয়ে যাবে তারা। একটা নিষ্ঠুর হাসি ফুটে উঠল লোমহীন পাথরের মতো মুখটায়। বিখ্যাত ফটোগ্রাফার বিক্রম রায় মৃত্যুর আগে জানতেও পারল না নিজের শরীরের রহস্যগুলোর কারণ। জানতে পারল না বহু কোটি বছর আগে মানব নারীদের হাত ধরে তাদের সমাজ ছেড়ে বেরিয়ে এসেছিল যে পুরুষ বাকাবিরা, সে নিজে তাদেরই একজন বংশধর। তাই মানুষ হয়ে জন্মেও সেই পুরুষ বাকাবিদের জিনগত গায়ের গন্ধ বা পিঠের অব্যবহৃত ডানার প্রভাব থেকে সে পুরোপুরি নিষ্কৃতি পেল কই। এমন অনেক সংকর প্রজাতির বিক্রম হয়তো ছড়িয়ে রয়েছে সারা পৃথিবী জুড়ে, অথচ মরতে হলো তাকেই। কারণ মধ্যপ্রদেশে পাহাড়ের ওই গর্তে পড়ে যাওয়ার মুহূর্তেই তার শরীরের গন্ধ থেকে তাকে চিনে নিয়েছিল মাটির নিচে আত্মগোপন করে থাকা বাকাবিরা। কিন্তু প্রজননের জন্য যে তাদের চাই একজন ত্রিশূর্ধ্ব বাকাবি পুরুষ, তাই ধীরে ধীরে নিজের জাল বিছিয়েছে তারা। অপেক্ষা করেছে এই দিনটার। চেনা কুণ্ডির মধ্যে মানুষ সেজে ঢুকে পড়া বা স্টুডিওতে তাদের এই মারণ প্রথার ছবি রাখাটা এমন কোনো কঠিন কাজ ছিল না তাদের পক্ষে। তারা যে মানুষের চেয়ে বহু গুণ বুদ্ধিমান। ভোরের আলোয় বাগানের নির্দিষ্ট জায়গাটার দিকে হাঁটতে লাগলো রানী বাকাবি। তার অভিষেকের সমস্ত ব্যবস্থাই করে রেখেছে এই শঙ্কর প্রজাতির জীবটা। তবে এতক্ষণে সেখানে ওই নকল পুতুলগুলোর জায়গায় এসে জুটছে আসল বাকাবিরা। তাদের লোলুপ দাঁত এবার ছিঁড়ে খুঁড়ে খাবে এই জীবটাকে। লালচে গোলাপি আকাশের গা বেয়ে ঝাঁকে ঝাঁকে নেমে আসছে লোমশ বাকাবিয়ান। মুহূর্তের মধ্যেই তারা মৃতদেহটাকে তুলে নিয়ে গেল গাছের মগ ডালে। অসংখ্য ধারালো দাঁত ঠুকরে খেতে শুরু করলো সে মৃত শরীরটা। সামনের ঘাস জমিতে ডানা মেলে প্রস্তুত হয়ে দাঁড়ালো গর্ভবতী রানী। তার কেশবিহীন মুখে এখন ফুটে উঠেছে এক জান্তব উল্লাস। শেষ হলো আজকের গল্প, লেখিকা দেবলীনা চট্টোপাধ্যায়ের কাহিনী রাইজ অফ দ্য ফিন্ড। আজ গল্প পাঠে ছিলাম আমি, দেবস্মিতা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছি প্রীতম, অর্ক, সুচিস্মিতা এবং আমি, দেবস্মিতা। গল্পের কভার ডিজাইন করেছে সুচিস্মিতা। সাউন্ড ডিজাইন করেছি সুচিস্মিতা এবং আমি, দেবস্মিতা। আজকের গল্পটা আপনার কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানান আমাদের। ভালো লাগলে একটা লাইক করে হাইপ অপশানে ক্লিক করে শেয়ার করে দিন আপনার কাছের মানুষদের সঙ্গে। আর পরের গল্পের নোটিফিকেশান সবার আগে পেতে হলে চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন মরীচিকা। গল্পের আসরে সবাইকে নিমন্ত্রণ।